সোশ্যাল মিডিয়া থেকে আর্নিং এখন অনেক বেশি, এটা আমরা জানি। আমার আসলে ফেস অফ এশিয়া মডেল ফেস্টিভ্যালের যে প্রোগ্রামটা হয় কোরিয়াতে, সেটার এখন ফেস অফ বাংলাদেশ চালু হয়েছে। রেজিস্ট্রেশনের পালা শেষ করে আমরা প্রথম ধাপের অডিশন প্রিলিমিনারি জাজিংটা করছি এবং এই অনুষ্ঠানটা আরকা ফ্যাশন উইকের সাথে যুক্ত হয়ে হচ্ছে এবার ফেস অফ বাংলাদেশটা। এবং আরকা ফ্যাশন উইকের সাথেও আমি যৌথভাবে আছি একটা অর্গানাইজার হিসেবে, সেটা নিয়েও ব্যস্ত আমরা। এবছর আমরা 4 দিন করছি আরকা ফ্যাশন উইক, ঠিক কোরবানি ঈদের আগেই, ঈদুল আজহার আগ দিয়েই, 13, 14, 15, 16 তারিখে। তো পুরো মিলিয়ে এই দুটো বিষয় নিয়ে অনেক ব্যস্ত আছি। তাছাড়া আমার উপস্থাপনা তো চলছেই, বিভিন্ন ফ্যাশন শো কোরিওগ্রাফি তো চলছেই, এবং আমার নিজের যে আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্প আছে, তা নিয়ে যে ট্যালেন্ট এজেন্সিটা আছে, সেটা নিয়ে ব্যস্ত আছি। উপস্থাপনাটা আপনাকে কিন্তু ওইভাবেই হিসাব করা হয়, বা আপনারা একটা অন্যরকম একটা পর্যায়ে উপস্থাপনাকে নিয়ে গেছেন, এবং অনেকে কিন্তু আপনাদের দেখে স্বপ্ন দেখে যে উপস্থাপনাটাকে প্রফেশন হিসেবে নেবেন। আপনি এটাকে কীভাবে দেখেন? প্রফেশন হিসেবে তো অবশ্যই দেখি, বিষয়টাকে তো আসলে খুব ভালো লাগে যখন নতুনরা কাজ করতে চায়, এবং তার কারণেই কিন্তু আমার আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্প থেকে নতুন একটা প্রেজেন্টার ট্রেনিং কোর্স শুরু করেছি আমি। কয়েকদিন আগে থেকেই পাইলট একটা শুরু করলাম, দেখতে যে কেমন হয়, কারণ উপস্থাপনার জায়গাটা কিন্তু এখন অনেক ওপেন। আগে যখন আমরা শুরু করেছিলাম তখন কিন্তু শুধুমাত্র টেলিভিশন মাধ্যমটা ছিল অথবা ইভেন্ট ছিল। এখন সোশ্যাল মিডিয়ার কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক ধরনের লাইভ তৈরি হচ্ছে, অনেক ধরনের বিভিন্ন কোম্পানিগুলো চাচ্ছে যে তাদের স্টোরে এসে লাইভ গুলো করে। সো ক্ষেত্রটা বা মাধ্যমটা খানিকটা বদলে গেছে এবং নতুন ধরনের মাধ্যম তৈরি হয়েছে। তার মানে হচ্ছে কিন্তু উপস্থাপনার জায়গাটাও অনেক বৃদ্ধি পেয়েছে, বড় হচ্ছে। তো নতুনরা যখন আসার চেষ্টা করছে, আমার মনে হয় এটা খুবই ভালো একটা বিষয়, কারণ এখানে জায়গা আছে নতুনদের কাজ করার জন্য। এটা কি সার্ভাইভ করতে পারবে উপস্থাপনা দিয়ে, বা এটাকে শুধুমাত্র প্রফেশন হিসেবে নিয়ে কি এরা চলতে পারবে, এই ধরনের আর্নিং বা অন্য কোনো? অবশ্যই সোশ্যাল মিডিয়া থেকে আর্নিং এখন অনেক বেশি, এটা আমরা জানি। এবং বিভিন্ন একটা মানুষ যদি আপনি দেখেন, যারা কন্টেন্ট বানাচ্ছে, যারা আছে, যারা লাইভ করছে সোশ্যাল মিডিয়ায়, তারা কিন্তু শুধু এতটুকুই করছে, এবং এটার জন্য তারা কিন্তু অনেক ব্যস্ত থাকছে, এবং সেখান থেকে একটা রুজি রুটি কিন্তু কামাই হচ্ছে। এরপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ইভেন্টস আছে, ইভেন্ট থেকেও যে পারিশ্রমিকটা পাওয়া হয় সেটা দিয়ে কিন্তু যথেষ্ট হয়ে যায়। আর তার পাশাপাশি তো আমাদের টেলিভিশন মাধ্যম আছে, যারা উপস্থাপিকাদের সুযোগ করে দিচ্ছে সামনে আগানো। আমার মনে হয় এই জিনিসটা প্রফেশন হিসাবে নেওয়া খুব মানে ইজি। যদি জিজ্ঞেস করতেন যে মডেলিংটাকে নেওয়া যায় কিনা, তাহলে হয়তো বা বলতাম এখনও না, কিন্তু উপস্থাপনাটাকে প্রফেশন হিসাবে এখন নেওয়া যাচ্ছে। মডেলিংটা না কেন? কারণ আমাদের ক্ষেত্রটা অবশ্যই বেড়েছে, মডেলিংয়ের জায়গাটাও অনেক বড় হয়েছে। অনেক ফ্যাশন হাউস, মানে আমি যখন শুরু করেছিলাম এখন থেকে 23 বছর আগে, তখন হাতে গোনা কয়েকটা ফ্যাশন হাউস ছিল। আমরা আড়ং বলতেই একটাই বুঝতাম, ক্যাটসাই ছিল। কিন্তু এরপরে এখন কিন্তু দেখা যাচ্ছে যে অনেক রিটেইলার্স চলে আসছে, ফ্যাশন ইন্ডাস্ট্রি অনেক বড় হয়েছে। কিন্তু তারপরও মডেলরা যে ধরনের পারিশ্রমিক পায়, সেটা দিয়ে কিন্তু দেখা যায় যে আসলে একদম প্রফেশন যেটাকে বলি আমরা, যেটা দিয়ে পেট পালি, সেটা কিন্তু অনেকেই করতে পারে না, একদমই পারে না। এটা হয়তো বা বলা ভুল হবে। অনেক মডেলরা আছে যারা অনেক ভালো কাজ করছে, কিন্তু হাতে গোনা হয়তো বা 10, 12, 15 জন। সো সেই জায়গাটায় যদি একটা মডেল নিজেকে নিয়ে যেতে পারে, যে একদম টপ মডেল ক্যাটাগরিতে পড়ে, সে একটা নিজেকে খুব সুন্দর করে উপস্থাপন করতে পারে বিভিন্ন ব্র্যান্ডের জন্য, তাহলেই আমি বলবো যে সে এটাকে প্রফেশন হিসাবে নিতে পারবে। কিন্তু একদম যে মডেল আসলো, নতুন মডেলিং করছে, সেটা দিয়ে যে প্রফেশন হবে, সেটা এখনও সম্ভব না। মডেলিং, উপস্থাপনা, অনেক দিন আপনি মিডিয়ার সাথে আছেন, তারপরও আপনি আপনার ব্যক্তিত্বটাকে ধরে রেখেছেন, পার্সোনালিটি এখনও আপনি ক্যারি করে যাচ্ছেন। এর সিক্রেটটা কি? পার্সোনালিটি দিয়েই তো মানুষ পরিচিত, এটা আসলে আমি বিশ্বাস করি। ফেম, নেম, এটা নট ফর অলওয়েজ, এটা হয়তো বা থাকবে, হয়তো বা চলে যাবে, কিন্তু একটা মানুষের পার্সোনালিটি কিন্তু ডিফাইন করে সেই মানুষটা কেমন। এইটাকেই যদি ধরে না রাখতে পারি, আসলে অন্য কোনো কিছু ধরে রাখার কোনো মানে হয় না। অ্যাটলিস্ট আমি এই কথাটা বিশ্বাস করি, পার্সোনালিটি মানুষের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। আবোল তাবোল বলে, আবোল তাবোল কাজ করে এখন অনেকেই ভাইরাল হতে চাচ্ছে, ভাইরাল হচ্ছে, এরকম একটা ট্রেন্ড চলে আসছে। তো এই বিষয়টা আপনার কাছে কেমন লাগে, বা আপনি এতে গা ভাসাচ্ছেন না কেন? আমার মনে হয় কি জানেন, অল্প সময় উপরে উঠলে সে অল্প সময় পড়ে যেতে হয়, এটা আমি ছোটবেলা থেকেই বিশ্বাস করি। আমার মনে হয় যে আস্তে করে সিঁড়ি দিয়ে, সময় নিয়ে, পরিশ্রম করে যে মানুষগুলো উপরে উঠে, তারা সেখানেই থাকে অনেকটা সময় ধরে। তারপরে একটা সময় গিয়ে হয়তো বা আরেকজন তাকে রিপ্লেস করে। এই যে ভাইরাল হওয়া বা বিভিন্ন মাধ্যমে ফেমাস হওয়া, এটা কিন্তু খুব স্বল্প সাময়িক একটা ব্যাপার, তারপরে কিন্তু নাই হয়ে যাবে। সো এইটা যখন একটা মানুষ জানবে, তখন কেন সেই পথটা সে বেছে নেবে, সিম্পল। মডেলিং, উপস্থাপনা, এরপরেই তো আমরা দেখেছি অতীত হিস্ট্রি থেকে, এরপরেই কিন্তু সবার টার্গেট থাকে অভিনয়ের দিকে, সেটা নাটক হোক, সিনেমা হোক, আস্তে আস্তে করে এগিয়ে যায়। তো আপনার এই ধরনের কোনো চিন্তাভাবনা আছে কিনা? এখন আপনাকে দেখছি না কেন?
অভিনয় আসলে করেছিলাম 2004-এর দিকে, ঠিক সেই সময় উপস্থাপনা শুরু করি। 2006, 7, 8 পর্যন্ত অভিনয় করেছি, কিন্তু অনেক কষ্ট। অভিনয় যারা করে তাদেরকে আমি প্রত্যেকটা ইন্টারভিউতে বলি যে আমি স্যালুট দিই, কারণ অনেক অনেক কষ্ট, দিন নাই রাত নাই, খাওয়া নাই দাওয়া নাই, অভিনয় করে যেতে হয়। একটা লেভেলের পাগলামি লাগে, ভালোবাসা লাগে। এবং সেটা যখন শুরু করেছিলাম ভালো লেগেছিল জায়গাটা, কিন্তু কেন যেন মনে হচ্ছিল নিজের যে ভালোবাসার জায়গা, ফ্যাশনের জায়গা, সেখান থেকে দূরে সরে যাচ্ছি, দূরে সরতে চাইনি। এর জন্য নিজেকে আসলে একটা স্টাইলিস্ট হিসেবে, কোরিওগ্রাফার হিসেবে, মডেল হিসেবে যেন ফ্যাশনের সাথে কোনো না কোনোভাবে যুক্ত থাকতে পারি। ইভেন যখন উপস্থাপনা শুরু করি সেটাও কিন্তু ফ্যাশন এবং লাইফস্টাইল দিয়ে শুরু করা। সো এই যে আমার ভালোবাসার জায়গা, আমার নেশার জায়গা, এটাকে ছেড়ে আসলে খুব একটা বেশি দূরে যেতে চাইনি, এখনও চাই না।